সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না। সত্য আপন গতিতে একদিন না একদিন সে বিকশিত হবেই। আজকেও যেমনভাবে চেষ্টা করা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল প্রোডাকশনের বা প্যানেলের যে মামলা সংক্রান্ত সেটার উপরে স্টে নিয়ে চলে এসেছে কিছু ভাগ্যবান লোকজন, তো তারা চেষ্টা করে যাচ্ছে যাতে ধামাচাপা থাকে জিনিসটা, যাতে এই কলঙ্কিত অধ্যায় নিয়ে দীর্ঘদিন দীর্ঘসূত্রতায় চলতে থাকুক ব্যাপারটা। প্যানেল সামনে আনা যাবে না এরকম একটা জায়গা থেকে যখন সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটছে যে প্যানেল প্রোডাকশন করা যাবে না বা প্যানেল দেখানো যাবে না, সেই জায়গা থেকে সেটার উপর যদিও সুপ্রিম কোর্টে স্টে দিয়েছে এবং সেই মামলা ফার্দার হয়তো আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ হয়তো ফার্দার শুনানি করাতে পারবে না। কিন্তু তার মধ্যে যে খবরটা আজকে কলকাতা হাইকোর্টে ঘটে গেল, জাস্টিস অমৃতা ম্যাডাম প্রথম দিন বেঞ্চে বসেই আসল জায়গাটা হাতুড়িটা মেরে দিয়েছে। যে 42/949 নিয়োগ 2016 সালে হয়েছিল সেখানে কিন্তু বিপাকে কোথাও গিয়ে পর্ষদ, তো কাট অফ মামলায় বিপাকে পর্ষদ চলে গেল এবং ডিপিএসসি মুর্শিদাবাদের কাছে এমন কিছু তথ্য জাস্টিস অমৃতা ম্যাডাম জানতে চাইলেন যেটা দিতে প্রাথমিক মানে ডিপিএসসির কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু গায়ে গতরে যন্ত্রণা কিন্তু উপভোগই করবে, কারণ দীর্ঘদিন এই যে জিনিসটা কোথাও গিয়ে এই যে লুকোচুরি ব্যাপারটা করে যাচ্ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, আজকেও সেই মর্মেই অ্যাডভোকেটের পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন সৈকত ব্যানার্জি বাবু, তিনিও ম্যাট 873 যে মামলা 32,000 যে মামলা প্রিয়াঙ্কা নস্করের সেই মামলার জুজু দেখিয়ে কোথাও গিয়ে আজকে কোর্টে এসে বলছিলেন যে কাট অফ থেকে যারা বেশি নাম্বার পেয়ে বাইরে রয়েছেন সেই মামলাতে তো ডিভিশন বেঞ্চে স্টে রয়েছে, টোটালটা টার্মিনেট করেছে সিঙ্গেল বেঞ্চ, তো একটা ইন্টিম অর্ডার রয়েছে। তো ইন্টিম অর্ডারের পরে জাস্টিস অমৃতা ম্যাডাম যেটা বললেন অ্যাজ পার সুদীপ্ত দাশগুপ্তর কথায় যে তারা কম নাম্বার পেয়ে মেধা তালিকায় থেকে রেকমেন্ডেশন পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা কোথাও গিয়ে চাকরি করছে, স্যালারি পাচ্ছে, অথচ তার থেকে বেশি নাম্বার পাওয়া কিছু যোগ্য ছেলেমেয়েরা তারা বাইরে থেকে গেছে। তো এই ইন্টিম অর্ডারটা যারা বাইরে থেকে গেছে তাদের উপর কেন বর্তাবে না, এরকম একটা জায়গায় কিন্তু তিনি তার ওপিনিয়ন বা মতামত রাখলেন। এক্ষেত্রে পর্ষদের আইনজীবীর কোনো বক্তব্য নেই যে ইন্টিম অর্ডারটা শুধুমাত্র তারাই কেন ভোগ করবে। আজকে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারটা যদি 40 বছর চলে তো 40 বছর ধরে এই মামলা চলবে এবং 40 বছর ধরে যোগ্য ছেলেমেয়েগুলো বঞ্চিত থাকবে। ম্যাডাম এই পয়েন্টটাকেই তুলে ধরেছেন, অর্থাৎ কাট অফ মামলায় যে অগ্রগতি দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছিলাম যে এই অগ্রগতি হওয়া দরকার না, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে এই সমস্ত ছেলে, অন্তত চাকরির রাস্তাটা সুপ্রশস্ত করুক। কারণ কম নাম্বার পেয়ে আজকে 32,000 মামলাটা বাঁচাবে কারা? যোগ্য প্রার্থীরাই তো বাঁচাবে। তো যোগ্য প্রার্থী যদি বাইরে থেকে যায় তাহলে 32,000 মামলাটা লড়ছে কারা? তো সেই লড়াইটা, সেই চাকরি যাওয়াটা যোগ্য ছেলেমেয়েরা তারাই তো এই 32,000 টাকা রক্ষা করার দায়িত্ব থাকা উচিত। তো সেই জায়গা থেকে ইন্টিম অর্ডার যাতে বঞ্চিতরাও পায় সেই জায়গাটায় ম্যাডাম কিন্তু দেখেছেন এবং কোথাও গিয়ে এই যে সুদীপ্ত দাশগুপ্তবাবুর মামলা যেটা লাইভ স্ট্রিমে হচ্ছে সরাসরি এই কথাগুলো আপনারা সেখানে দেখতে পাবেন এবং একের পর এক রাস্তা কিন্তু খুলে যাবে আগামী 3 মাস অর্থাৎ 90 দিন। জাস্টিস অমৃতা ম্যাডাম যদি এই মতামত নিয়ে এই মামলা সুদীপ্ত দাশগুপ্তবাবুর মামলা যদি অর্ডার করে দেন তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টে লাইন পড়ে যাবে কাট অফ মামলার এবং আগামী 3 মাস তিনি ব্যস্ত থাকবেন শুধুমাত্র কাট অফ মামলা শুনতেই। কারণ আমরা দেখেছি 2009-এর ক্ষেত্রে জাস্টিস হাসান মান্তা বেশ 3-4 মাস ধরে কিন্তু সেখানে ব্যস্ত ছিলেন। যখন একটা ম্যাটারটাই ঢোকার চেষ্টা, ম্যাটারটা খুব সিম্পল একটা ম্যাটার যেটাতে মুর্শিদাবাদ ডিপিএসসি 2016 সালে কিছু প্রার্থীকে বিএড অ্যাজ এ ট্রেন্ড হিসাবে তাদেরকে নিয়োগ দিয়ে দেয়, বাট বিএড তখন অ্যাপ্লিকেবল ছিল না, তো বিএড অ্যাজ নট এ ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন। তো সুদীপ্ত দাশগুপ্ত পুরোটাই ঝেড়ে এসেছে, এখানে কোনো রকম লুকোচুরি করেনি এবং সিঙ্গেল বেঞ্চ কি অবজারভেশন রেখেছে পরবর্তী ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে বা সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ কি আছে সব বলে দিয়েছে। তো সেই জায়গা থেকে এই সমস্ত প্রার্থী যদি অ্যাজ এ নন ট্রেন্ড হন তাহলে নন ট্রেন্ডের ক্ষেত্রে ম্যাডাম কাট অফটা সাপ্লিমেন্টারি এফিডেভিট থেকে দেখেছেন যে এমডি সিরাজ সম্ভবত এমডি ফিরোজ শেখ সম্ভবত তার নাম্বার হচ্ছে 16.134। তো তিনি একজন সাধারণ প্রার্থী প্যারাডিসের কোটায় কনভার্টেড হতে গিয়ে সেখানে তিনি পেয়েছেন। তো কাট অফটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জেনারেলে কাট অফ 16.134 লাস্ট কাট অফ। তো সেক্ষেত্রে তার পিটিশনাররা কেউ 17.10, কেউ 17.52, কেউ 17.092 পেয়েছেন। তাহলে তারা কেন চাকরিটা পাবেন না? এটা হচ্ছে মামলা। তো সেই জায়গা থেকে ডিপিএসসি মুর্শিদাবাদের ক্ষেত্রে একটি অর্ডার তিনি পাস করেছেন। তার আগে আর্গুমেন্ট যেগুলো সেগুলো আপনাদের বললাম। ডিপিএসসি মুর্শিদাবাদ ফেসে গেছে কোথায়? তাদেরকে বলেছি যে এই যে 17.10, 17.52, 17.092 এর নিচে কত সংখ্যক প্রার্থীরা চাকরি করছে সেইগুলো কিন্তু ডেটা আকারে কিন্তু কোর্টের কাছে তথ্য দিতে বলেছে।
এবার আপনাদের আরও দেখাই যে ধরে নিন মালদা ডিপিএসসিতে যদি এরপরে তো এর মালদা আসবে, এরপরে উত্তর চব্বিশ পরগনা আসবে, এরপর দক্ষিণ চব্বিশ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পরপর আসতে থাকবে। তার কারণ হচ্ছে এই রাস্তা যদি একবার খুলে যায় এই 3-4 মাস ম্যাডাম ব্যস্ত থাকবে শুধু কাট অফ মামলা শুনতেই। যেমন আপনাদের দেখেন মালদা ডিস্ট্রিক্টে এমডি রাজু চাকরি পেয়েছে 10.252, তারপরে এমডি কুরবান আলী চাকরি পেয়েছে 11.063। এরকমভাবে খুব কম নাম্বারের জেনারেল লিস্টে বাংলা মিডিয়ামে বেশ কিছু প্রার্থী দেখতে পাচ্ছেন 11.805 এরকম চাকরি করছেন। তো এই সমস্ত প্রার্থীরা অলরেডি তারা 32,000 মামলা বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছেন। আর যারা কিনা প্যানেলে বিলো নাম্বার, অর্থাৎ এর বাইরে প্রচুর সংখ্যক প্রার্থী আছে। আপনাদের দেখাবো এরপরের স্লাইডে যে কত সংখ্যক প্রার্থী উইদাউট ইন্টারভিউ, উইদাউট অ্যাপটিটিউড টেস্ট, এই সংখ্যক এই লাস্ট কাট অফের থেকে বেশি নাম্বার পেয়ে তারা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা কোর্টে মামলা করে বেড়াচ্ছে। তো যোগ্য আদতে আসল যোগ্যটা কি, সেই কোর্টের এই মামলা এরপরে যখন লাইন লাগবে তখন অটোমেটিক ম্যাডাম বুঝতে পারবেন যে ব্যাপারটা হয়েছে নাকি 42,949, যেটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম যে প্রচুর সংখ্যক প্রার্থী, যোগ্য প্রার্থী বাইরে থেকে গেছে। ম্যাডাম সেটা কিন্তু এই মামলা ধরে নিলেন। এবার দেখাবো যে এই সমস্ত ক্যান্ডিডেট দেখুন 10.252 পেয়ে চাকরি করছে, আজকে ইন সার্ভিস তারা অটোমেটিক স্যালারি তুলছে, ইন্টিমাটা এনজয় করছে। আজকে দেখুন 20.439 অর্থাৎ ডবল নাম্বার পেয়ে নাসিবুর রহমান, তিনি কিন্তু তার অ্যাপটিউড এবং ইন্টারভিউ আইটিআই করে পেয়েছে, তিনি ডবল নাম্বার পেয়ে তিনি কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কোর্টে মামলা করে যাচ্ছেন। তো ডবল নাম্বার পা ব্যক্তি যখন বাইরে থাকবে, ম্যাডামের কাছে যখন এই ধরনের মামলাগুলো আসবে যে 10 পেয়ে চাকরি করছে, উনি যে একটা টার্ম ইউজ করেন না যে বেটার মার্কস, বেটার কোয়ালিটি, ঠিক আছে, বেটার মেরিট। তো এই ক্ষেত্রে উনি কী বলবেন, এটা বেটার? এটা তো সব থেকে বড় যদি কোনো উপমা দেয় যে সব থেকে সেটাই এখানে দিতে হবে, যে ডবল নাম্বার পেয়েছে হিসাবে দুটো চাকরি থেকে দেওয়া দরকার। তো সেই রকম জায়গা থেকে দেখুন 15.85, 15.702, 14 যিনি পেয়েছেন 14.034, তিনি তো জানেন না যে অ্যাপটিউড টেস্ট ইন্টারভিউ নাম্বার তিনি কত পেয়েছেন। পরবর্তী ক্ষেত্রে দেখুন 13 এরা যা নিচের দিকে পেয়েছে, এরা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট ছাড়াই এই নাম্বারটা পেয়েছে। তাই এরা তো অটোমেটিক এই প্যানেলে ঢুকবে। আর যে সমস্ত প্রার্থী ওবিসি এ বা ওবিসি বি বা এসসি, তারা তো আগে জেনারেল কম্পিটিশন করে জেনারেল কাট অফ ক্লিয়ার করলে আগে তাদের চাকরি, তারপরে এরা নিজের ক্যাটাগরিতে যাবে। তো এই জায়গা থেকে কাট অফ মামলায় যেটা মোটটা ঘুরে গেল, যে ইন্টিমার যেটা ম্যাট 873কে জুজু দেখিয়ে বা প্রিয়াঙ্কা নস্করকে জুজু দেখিয়ে কোথাও গিয়ে এর আগের কোর্ট বা প্রসিড করছিলেন না, এইখানে দাঁড়িয়ে কিন্তু এই মামলায় কিন্তু ম্যাডাম প্রসিড করলেন। অর্থাৎ এই ইন্টিম অর্ডারটা যদি ইন সার্ভিস টিচার যারা রয়েছেন বিলো মেরিটে, তারা যদি ভোগ করে স্যালারি পেতে পারেন, তাহলে বঞ্চিতের উপরে এই ইন্ট্রিম অর্ডারটা কেন পড়বে না, এরকম একটা জোরালো দাবি কিন্তু ম্যাডাম রেখেছেন। এই মামলাটিকে ফিক্স করেছেন ম্যাডাম 24শে জুলাই। সেই দিনই বোর্ড হয়তো নানা রকম অনেক কিছু জিনিসপত্র যা গুছিয়েছে এতদিন ধরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন বেঞ্চ থেকে বা বিভিন্ন রেফারেন্স, সেগুলো নিয়ে আসবেন। বাট আমার মনে হয় না এই ব্যাপারটা ম্যাডাম অত হালকাভাবে নেবেন, ম্যাডাম গুরুত্ব সহকারে নেবেন এবং আশা করা যায় বঞ্চিতদের একটা রাস্তা কিন্তু খুলবে দীর্ঘ 8 বছর পরে। এছাড়াও যে সমস্ত কাট অফ মামলা বা আরও যে 5% অ্যাডিশনাল প্যানেল আমরা সবই কিন্তু ধাপে ধাপে উঠতে চলেছে এই বেঞ্চে। ধন্যবাদ সকলকে।